শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিডল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দরী মিষ্টি সকাল, ভালো কাটুক দিন, সেই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে থাকছি কাজী রওশন আর সাকি, এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। স্থাপত্য এই কথাটা আসলেই আসলে কিছু মানুষের মনে আসে যে এটা শুধুমাত্র ইট, কাঠ বা রডের সমন্বয়ে একটি স্থাপনা, কিন্তু একজন স্থপতির জীবনে কিন্তু এটা হচ্ছে মানুষের জীবনের গল্প বলার একটা শিল্প মাধ্যম। আমরা এমন একটি বিষয় নিয়ে আজকে পুরো সময় জুড়ে থাকবো, কিন্তু তার আগে চলে যাচ্ছি সাকির কাছে। সাকি, শুভ কেমন সকাল। আছো? ভালো আছি, তুমি কেমন আছো? শুভ সকাল তোমাকেও, আমিও ভালো আছি। আচ্ছা, তোমার কাছে একটা বিষয় জানতে চাইবো যে অনেক স্থপতি বলেন যে নান্দনিকতা, সহজবোধ্যতা এবং একই সাথে হচ্ছে মানবিক যে ব্যাপারটা থাকে, এটা তুমি কিভাবে দেখো? আমি আসলে এই বিষয়টা নিয়ে অফেয়ারে বলছিলাম যে জি। মানবিকতা শব্দটা স্থাপত্যের সঙ্গে যে মিশে আছে, এটা মনে হয় আমাদের অনেকের বোধেই নেই। একদম, একদম। এবং এই বিষয়টা আমার মনে হয় একজন স্থপতি শিল্পী খুব ভালো ব্যাখ্যা করবেন। একদম। আমরা নিশ্চয়ই তার কাছে জানবো। চলো দর্শককে জানাই কে আছেন। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি স্থপতি এম ওয়াহিদ আসিফ। চলুন তাকে স্বাগত জানাই। শুভ শুভ সকাল। সকাল স্যার। শুভ সকাল আপনাদের। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একদম এই সকালবেলা এবং অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যেটা জিজ্ঞেস করব, সাকির কাছে যে প্রশ্নটা করেছিলাম সেটাই, যে স্থাপত্যে মানবিকতা আসলে কিভাবে প্রকাশ করা হয়? স্থাপত্যে মানবিকতা ব্যাপারটা বলতে গেলে আসলে আমরা যখন ডিজাইন করি, ডিজাইন করতে গেলে আমাদেরকে কয়েকটা ব্যাপার লক্ষ্য রাখতে হয়, যে এটা কাজটা কোথায় করছি, কাদের জন্য করছি, কোন সেটিংসে করছি, এই ব্যাপারগুলো খেয়াল করতে হয়। তো এইটা যখন আমরা না চিন্তা করে যখন সমস্ত কিছুকে এক জায়গায় নিয়ে আসি, তখন এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা কার জন্য কাজ করছি। প্রতিটি ভবনের একটা আলাদা আলাদা রকম আছে, যে সেটা কি আমার বাসা, সেটা কি আমার অফিস, নাকি সেটা আমার পড়াশোনার জায়গা। তো ওইভাবে ধরে ধরে যখন কাজ করতে হয়, তখন সেটা হচ্ছে ওই এই দিকগুলোকে আসলে ফুটিয়ে তোলা সম্ভব হয়। বাহ, চমৎকার বলেছেন। আমরা যদি একজন সফল স্থপতির জীবনের স্থাপনা আসলে শৈশব থেকে কিভাবে ধাপে ধাপে এগিয়েছে সেই জায়গাতে যাই, একদম পাবনার শৈশব, সেটা শুনতে চাইবো। পাবনার শৈশব, আমার জন্ম আসলে আমার নানি বাড়িতে ঈশ্বরদীতে, আচ্ছা। আর আমার দাদা বাড়ি পাবনাতে। দাদা বাড়ি ছিল হচ্ছে পাবনা বেলতলা রোডে, বেলতলা রোডের পাশেই যে জোর বাংলা মন্দির। তো জোর বাংলা এইটার যে পাশে যে মাঠ ছিল, এই মাঠে আমার খেলার সুযোগ হয়েছে। তো ওখান থেকে দেখার অনেক আর পাবনা শহরে তো প্রচুর আসলে পুরাকীর্তি আছে, পুরাকীর্তি পুরো রয়েছে, শহর পুরনো। জুড়েই অনেক জি। কিছু আছে। জি। তো এইগুলা একটা দেখার, স্কুলে তারপর ভর্তি এগুলো হলাম। নিশ্চয়ই আপনাকে টানতো না, যে পুরনো স্থাপনা বা পুরাকীর্তি যেগুলো রয়েছে পাবনায়? আমাদের দাদার বাড়ি যেটা ছিল সেটাও অনেক পুরনো কলোনিয়াল স্টাইলের একটা বিল্ডিং, 25 ইঞ্চির চওড়া ওয়াল। কি কি বড় দেখতেন বড় স্যার ওই জানালা। সময়, একটু আমরা শুনি। আপনি কি কি দেখেছেন আপনার সেই পাবনা শহরে? এটা ছিল আমার যে ছোটবেলায় যে স্কুলটা ছিল, সেটা অবশ্যই একটা মধুর স্মৃতি। সেটাও একটা কলোনিয়াল বিল্ডিং, ওয়াইডব্লিউসি নার্সারি স্কুল, পাশেই ছিল মিশনারি যে চার্চটা। এগুলোও স্মৃতি। তারপরে এখান থেকে যখন পরবর্তীতে ক্লাস 3-তে চলে গেলাম জেলা স্কুলে, জেলা স্কুলের যে হচ্ছে সেখানেও কিন্তু হচ্ছে এই যে একটা মানে পুরনো একটা বিল্ডিং, মানে এটা কলোনিয়াল জি। একটা যে মানে বাংলাদেশের বিভিন্ন যে জেলা শহরে যে জেলা স্কুলগুলো আছে, ওই মোটামুটি একই ধরনের একটা স্টাইলে একটা বিল্ডিং। আপনার কাছে কি ওই সময় মনে হতো যে স্থাপত্যগুলো বা পুরাকীর্তিগুলো Definitely. নরমাল যে বিল্ডিং সেটার চেয়ে একটু আলাদা, মানে আপনাকে ভাবাতো কিনা, আপনি কখনো ভাবতেন কিনা? ডেফিনেটলি এটা ছাপ ফেলতো। আচ্ছা। ছাপ ফেলতো, কারণ ক্লাস 3-তে যখন আমি ভর্তি হলাম, তখনও কিন্তু ছিল যে একটা পুরনো বিল্ডিং ছিল পেছনের দিকে, যেখানে হচ্ছে 3 ক্লাসরুম শুরু হলো ওখানে। যখন 4-এ উঠলাম, তখন হচ্ছে নতুন এই building। না পুরনো বিল্ডিংটাতে আসলাম, আচ্ছা। তখন বেশ নিজেকে প্রাউড ফিল হলো যে আচ্ছা একটা এই বড় বিল্ডিংটাতে আসছি। হ্যাঁ, যেখানে ওই হেড স্যারের রুমটা ওখানে ছিল, জি, জি, কাছাকাছি ছিল। এটা একটা আনন্দের ব্যাপার ছিল যে না, চলে আসলাম। বাহ। তো বাবা কি করতেন? আমার বাবা ছিলেন মানে উনি পাবনা যে এড্রুক লিমিটেড, একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি, জি। ওখানে চাকরি করতেন। আচ্ছা, ক ভাই বোন আপনারা? আমরা 2 ভাই 1 বোন। আপনার অবস্থান? আমি বড় সবাই। আচ্ছা। আপনার তো যৌথ পরিবারে বেড়ে ওঠা। প্রাথমিকভাবে বলতে পারেন তাই। হ্যাঁ, বর্তমানে তো পরবর্তীতে- আসলে যৌথ পরিবার খুঁজলে পাওয়াই যাবে না। আপনার সেই শৈশবের মধুর কিছু স্মৃতি শুনতে চাই, যেগুলো যৌথ পরিবারকে ঘিরে। ইনফ্যাক্ট আমি হচ্ছে কলেজে ওঠার আগ পর্যন্ত, মানে এসএসসি পরীক্ষার পর্যন্ত আমরা একসঙ্গে ছিলাম। তারপরে হচ্ছে আসলে
ওই স্থান সংকুলনের অভাবেই সবাইকে আলাদা আলাদা হয়ে যেতে হয়। তো ডেফিনেটলি এইটা একটা যৌথ পরিবারে যেটা তৈরি হয় যে মানে কাছাকাছি বয়সের ভাই বোনদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। আর একটু বড় ভাই যারা থাকে স্কুলে, যখন বড় ভাই থাকে সেটার একটা আলাদা একটা ইয়ে থাকে, জোর থাকে যে আমার বড় ভাই আছে, উনি একটা বলে দিব, সাহস। এরকম একটা ইয়ে থাকে। জি। আচ্ছা, কি কি করতেন স্যার ছোটবেলায়? আমরা যতটুকু জানি যে আপনি সবকিছুই করতেন, খেলাধুলা, গান করা, আবৃত্তি করা। হ্যাঁ, আমার খুব ফ্রিকোয়েন্ট যাতায়াত ছিল আমার নানি আচ্ছা। বাড়ি এবং দাদা বাড়ি, তো খুবই ফ্রিকোয়েন্টলি মোটামুটি যাওয়া আসা করতাম। যে নানি বাড়িতেই বেশি সময় কাটছে, মানে ছুটি মানেই নানি বাড়ি, মানে যে কোনো, সেটা শুক্র শনিবারই হলেও তাই। যে এটা আমার একটা মানে মোটা সুটকেস ছিল, ছোট সাইজের একটা লাল আচ্ছা। রঙের, ওটা মোটামুটি রেডি থাকতো যে ওই শুক্রবার হলে সময় আসার অপেক্ষা, না? যে ওটা দৌড় দিলাম। মামা ছিলেন, মামা উনি গান বাজনা পছন্দ করতেন, আমার খালা উনিও নৃত্যশিল্পী তার মানে ছিলেন। নানা বাড়ির প্রভাবটাই একটা বেশি। আপনাকে প্রভাবিত করেছে সবচেয়ে সবচেয়ে বেশি। একটু শুনবো আসলে শৈশবে মধুর স্মৃতি বলতে তো আসলে আমরা জানি যে যৌথ পরিবার, দাদা দাদি, তাই না, ফুপু, চাচা, কিন্তু নানা বাড়ির অংশ জুড়েও না শৈশবে একটা বিশাল জায়গা জুড়ে আসলে নানা বাড়ির অংশটা থাকে, যেটি বলছিলেন স্যার। ছোট্ট করে আপনার সম্পর্কে একটু দর্শকদেরকে জানাই, তারপর নানা বাড়ির স্মৃতিতে আসতে চাই। Sure. দর্শক, স্থপতি এম ওয়াহিদ আসিফ বাংলাদেশের সমকালীন স্থাপত্য চর্চার এক গুরুত্বপূর্ণ নাম, যিনি 2 যুগেরও বেশি সময় ধরে নান্দনিকতা, মানবিকতা এবং পরিবেশ সচেতন ভাবনার সমন্বয়ে কাজ করে চলেছেন। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক সম্পন্ন করার পর তিনি প্রথমে স্থপতি রাশিদুল হাসান ও পরে স্থপতি খুরশিদ সারোয়ারের অধীনে কাজের মাধ্যমে নিজের পেশাগত ভিত্তি গড়ে তোলেন। 2007 সালে বন্ধু স্থপতি আহমেদ ইমতিয়াজ খানকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠা করেন 4 ওয়ালস ইনসাইড আউটসাইড হাসপাতাল, রিসোর্ট, কর্পোরেট ভবন ও শিল্প কারখানা। হায়াত প্যালেস ঢাকা, গ্র্যান্ড হায়াত, সুইস হোটেল এবং কুমুদিনী ক্যান্সার হাসপাতালের মতো প্রকল্প তার স্থাপত্য দর্শনের পরিচায়ক। পেশাগত কাজের পাশাপাশি তিনি বুয়েটে খণ্ডকালীন শিক্ষকতা এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের দায়িত্বশীল পদে থেকে স্থাপত্য পেশার মানোন্নয়নেও কাজ করে যাচ্ছেন। আমরা আবারও যাই তার কাছে। অবশ্যই স্থাপত্যের অনেকগুলো বিষয় নিয়ে আজকে আপনার কাছ থেকে আমরা জানবো, কারণ স্থাপত্যের যেটি শুরুতেই মাসুক বলছিল যে অনেক বিষয়ই আসলে আমাদের একটু অজানা, মানবিকতা, নান্দনিকতা বা পরিবেশ বান্ধব স্থাপত্য। শৈশবে যেহেতু ছিলাম স্যার, একটু জানি, নানাবাড়ির প্রসঙ্গ বলছিলেন যে মামারা গান করতেন, সংস্কৃতির সঙ্গে একটা যোগসাজশ ছিল তাদের। আচ্ছা। জি, যেটা হচ্ছে আমার মামা পাঁচজন আচ্ছা। মামার মধ্যে 5 মামা। হ্যাঁ, জি, মামা বলতে আমি আসলে একজনকেই বুঝি, উনি মামা, ছোট মামা যিনি আসলে। কারণ আমার 3 মামা মুক্তিযুদ্ধের সময় ওনারা শহীদ হয়েছেন, আর বড় মামা উনি দেশের বাইরে ছিলেন। জি। বিনম্র শ্রদ্ধা শ্রদ্ধা মামাদের জন্য। জি। আচ্ছা, আমার ছোট মামা যিনি শামসুল আনোয়ার মুনকুল, উনিও মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু ওনাকেই পেয়েছি সবসময় মামা বলতে আমার কাছে এটাই। তো ওনার সঙ্গেই বেড়ে ওঠা, এবং ঈশ্বরদীতে একটা সাংস্কৃতিক সংগঠন ছিল ললিত কলা কেন্দ্র, মামা ওটার সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ওখানে যাওয়া আসা, ওখান থেকে গান শেখার শুরুটা ছিল, মানে কাজ ইয়েটা হয়নি পরবর্তীতে, আর এই চর্চাটা হয়নি। ওখানে একটা তবলা শিখতে শুরু করেছিলাম। আচ্ছা, পরবর্তীতে এটা কন্টিনিউ করা হয়নি, ছোটবেলা পর্যন্ত এইটা। আর এটা কিন্তু ভীষণ আনন্দ দিত। হ্যাঁ, এটা অবশ্যই জি, আনন্দদায়ক। ছোট থেকে যখন একটু একটু বড় হচ্ছেন, যখন কৈশোরে পা দিলেন, আমার যতদূর মনে পড়ছে যে 9ম শ্রেণীতে যখন পড়েন আপনি, এমনটা জেনেছি আমরা, আপনি পথ নামে একটি সংগঠন গড়ে তুললেন। এটা বন্ধুদেরকে সঙ্গে নিয়ে। আচ্ছা। এটা 9ম শ্রেণীর শেষের দিকে, মানে ইনফ্যাক্ট হচ্ছে ক্লাস 10-এ ওঠার সময় আচ্ছা, পুরোপুরিভাবে শুরু। ওই সময়ে যেটা আমার বন্ধুদের মধ্যে স্পেশালি নাম নিতে হবে প্রয়াত শরীফ সরকারের নাম। তার বাবার নামে পাবনাতে একটা পুষ্প মেলা হতো, এটা অনেক পুরনো, অনেক আগে থেকে। আচ্ছা। এটা মানে পুষ্প প্রদর্শনী যেটা এইভাবে অর্গানাইজ করে হতে পারে, সেটা পাবনাতে উনি শুরু করেন। ওনার ছেলে শরীফ সরকার হচ্ছে আসলে এগুলাকে এনকারেজ করতেন, আচ্ছা, যে এই কবিতা নিজে পছন্দ করতেন এবং হচ্ছে কবিতাকে নিয়ে আড্ডা দিতে পছন্দ করতেন। কবিতা চর্চা যারা হতো সেইটা শুরু, ওইখান থেকে আসলে এটা তৈরি হয় যে একটা সংগঠন করা যায় কিনা, যেখানে কবিতা পড়বো এবং কবিতা লেখার একটা চেষ্টা। বাহ। এইটা জি, তার মানে চলেছিল। লেখালেখিও করেছেন স্যার।
কি লিখেছেন একটু জানতে চাই আমরা জীবনের প্রথমে। ওই অবশ্য মূলত কবিতায় জি, লিখেছি। জি। এইটাই এটাই হয় বেশি। হ্যাঁ, মনে আছে কি লিখেছিলেন? লিখেছিলাম অনেক কিছুই, আচ্ছা, আচ্ছা। আর কিছু পরবর্তীতে কিছু ওই ছোট গল্প লেখার চেষ্টা। হ্যাঁ। তার মানে আবৃত্তির চর্চাটা ছিল, কবিতা শুনতেন, ভালোবাসতেন, হ্যাঁ। কবিতা নিজেও করতেন। হ্যাঁ, আচ্ছা, যে সময়টাই আপনি কবিতা চর্চা শুরু করলেন সেই সময়টা আসলে আপনি বলছিলেন যে ক্লাস 10 শুরুর দিকে পড়াশোনার নব্বই। ভীষণ চাপ, পরিবার থেকেও একটা চাপ ছিল যে বাইরে খুব বেশি সময় নষ্ট করা যাবে না, কিন্তু আপনি আপনার এই ভালো লাগার কাজটাকে কিভাবে তারপরেও করে গেলেন, চালিয়ে গেলেন? এইটা একটা ব্যাপার যে হচ্ছে আসলে বাসা থেকে যে বাবা মার কোনো সময় প্রেশার ছিল না যে শুধু পড়ে যেতে হবে। রেজাল্টটা মানে মোটামুটি ভালো হলেই খুশি, যে একেবারে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে এই প্রেশারটা ছিল না। তো আচ্ছা। চলে মানে একটা ভালো রেজাল্ট হলেই হবে, তারপরে আমি কি করছি এটা নিয়ে ওনাদের তেমন কোনো বাধা ছিল মানে না। বাবা মা মুক্তমনা মানুষ ছিলেন বলে। হ্যাঁ, আর যেটা ছিল যে হচ্ছে এলাকার ভেতরে তো মানে জি। সবাই সবাইকে চেনে, ছোট মানে মফস্বল শহর, সবাই সবাইকে চেনে। তো যেই কারণে আমার বন্ধুদের সঙ্গে কাদের সঙ্গে মিশছি এই করছি, তো সবাই চেনা জানার কারণে এটা নিয়ে কোনো সময় বাধার সম্মুখীন এবং আমরা হয়নি। যতদূর জেনেছি যে আপনার বাবাও একজন শিল্পমনা মানুষ ছিলেন, তিনি নিজেও ছবি আঁকেন এবং শখে আপনার ছবি প্রথম আঁকেন, হাতেখড়ি হাতেখড়ি তার কাছে। ছবি আঁকা যেটুকু শেখায় তার হাত থেকেই। আচ্ছা, আচ্ছা। সেই গল্পটা একটু জানতে চাই স্যার। আঁকাআঁকির হাতে খড়ি তো বাবার কাছে হলো, সেটাও কি ভালো লাগার একটা জায়গা ছিল নিশ্চয়ই আপনার? হ্যাঁ, অবশ্যই। জি। যে মানে রং দিয়ে কিছু আঁকা যায়, কোনো কিছু একটা ফুটিয়ে তোলা যায়, এটা তো একটা আনন্দের ব্যাপার। এইটা ছোটবেলায় বেশ মজা নিয়ে ইয়ে করেছি, আচ্ছা, যে আচ্ছা। আনন্দ লাগতো। বড়বেলা পর্যন্ত এগিয়েছেন কোন বিষয়গুলো নিয়ে? যেহেতু কবিতা চর্চাটা ছিল, গান ছিল, ছবি আঁকা ছিল, বই পড়ার অভ্যেসটাও আপনার ছিল, সেটা তো নিশ্চয়ই এখন পর্যন্ত আছে। কিন্তু আমি একটু জানতে চাই যে এই যে ছবি আঁকা, গান, কবিতা, বড় হওয়া পর্যন্ত আসলে কোন বিষয়টা সঙ্গে ছিল? কেন জানতে চাচ্ছি যে এই এই সংস্কৃতির যে ছন্দগুলা, সেটা আমার মনে হয় আপনার স্থাপত্য জীবনে কোনো না কোনো ভাবে প্রভাব ফেলেছে। আপনি কি বলবেন? একটা মাঝখানে একটা ইন্টারেস্টিং কথা জি। বলে দিই, যে জি। কলেজ শেষ হতো তো 2টোর দিকে। তো ওই পাবনা শহরে একটা গিয়েছিল যে ওই মাঝখানে একটা পত্রিকার স্টল ছিল। ওর শুধু পত্রিকা না, উনি ইয়েও বিক্রি করতেন, মানে বইও বিক্রি আচ্ছা। করতো ওই স্টলটাতে। তো আমি এই কলেজ থেকে ফেরার সময় ওই স্টলটাতে আমি বসতাম। আমি বসলে উনি হচ্ছেন ভাত খেতে যেতেন। আমার সময় ছিল ওই দোকান পাহারা দেওয়া আর এই ফাঁকে বই পড়া। তো এই সুযোগে আমি মোটামুটি অনেক নতুন বই পড়ার সুযোগ পেয়েছি আচ্ছা। এই স্টলটাতে। বাহ। জি। এটা প্রচুর আমাকে হেল্প বেশ করছে। সমৃদ্ধ মজার একটা ব্যাপারটা। কলেজ জীবন আমি তাহলে বলবো। পড়াশোনার ফাঁকে ফাঁকে আপনি মানবিক জায়গা থেকে যেমন একদম অ্যাক্টিভ ছিলেন, একই সাথে আপনি বই পড়ে নিজের জ্ঞানটা অর্জন করছিলেন। কলেজ জীবন পার হলে যেটা হয় যে নিজের সিদ্ধান্ত নিতে হয় যে আমি আসলে কি বিষয়ে পড়াশোনা করব, ক্যারিয়ারটা কোন দিকে নিয়ে যাব। সেই সময়টা আসলে আপনার কেমন ছিল? একটা চিন্তা মাথায় ঢুকেছিল যে ইঞ্জিনিয়ার হব, এটা একটা আচ্ছা। মাথার মধ্যে ছিল, এবং মোটামুটি এই টার্গেট করেই ভর্তি পরীক্ষাগুলো দেওয়া শুরু করলাম। আচ্ছা। এটাই এটা ছিল যে- মানে মাথার মধ্যে কেন ঢুকেছিল? আরো তো অনেক বিষয় ছিল। হ্যাঁ, সেটার পিছনে মানে নিশ্চয়ই কোনো এটা গল্প ছিল যে আছে। হ্যাঁ, স্পেসিফিক কোনো মানে এরকম রিজন ছিল না, যে সামহাউ ওই হয়তো ফিজিক্স কেমিস্ট্রি ভালো লাগতো, সব কেমিস্ট্রি ভালো লাগতো, ফিজিক্স ম্যাথ এটা ভালো লাগতো, কেমিস্ট্রিকে ভয় পেতাম খুব। তো এইটা একটা ইয়ে ছিল, যেই কারণে যে ডাক্তার হবো এই চিন্তা কোনো সময় মাথায় আসেনি। কেমিস্ট্রিটা আমার মনে হয় এখনকার ছেলেদের মধ্যেও ভীতি আছে, ছেলে মেয়ে উভয়ই, মানে ছাত্রছাত্রীদের মধ্যে এই ভীতিটা আসলে কেন? কেমিস্ট্রিটা, আমি অবশ্য সায়েন্সের ছাত্রী না, সেজন্য আমার খুব একটা আইডিয়া নাই। আমি শুরু থেকেই কমার্সের ছাত্রী ছিলাম। স্যার, আপনি কি বলবেন, এটা কি আসলেই খুব একটা কঠিন বিষয়? সেই জানি জন্য না, কি না? আমার বড় বাবা যিনি, উনি জি। বায়োকেমিস্ট্রি মানে ডক্টরেট করে, ওনার কাছে তো কেমিস্ট্রি হচ্ছে মহা আনন্দের বিষয়, কিন্তু আমার কাছে এটা রীতিমতো বিরক্তিকর ব্যাপার। স্যার, এই যে বললেন যে ইঞ্জিনিয়ার হওয়ার একটা স্বপ্ন, এটা কি আসলে নিজে থেকেই এই বোধ তৈরি হলো কিনা, নাকি পরিবারের কোনো প্রেশার ছিল, যেহেতু আপনি পরিবারের বড় সন্তান ছিলেন? ওই রকম কোনো প্রেশার ছিল না। একটা প্রেশার ছিল যে না, পাবনাতে থাকা যাবে না, এই ডিগ্রি পড়া যাবে না, পড়লে কোনো ইউনিভার্সিটিতে পড়তে হবে, আচ্ছা। এইটার একটা সেই ইয়ে প্রেশারটা যে ছিল। হ্যাঁ, জি। যে যাও বাইরে যাও। এইটা বাবার কি খুব কড়া শাসন অনুশাসনের মধ্য দিয়ে বড় হয়েছেন, নাকি মার কথা একটু শুনতে চাই স্যার? বাবা ছিলেন না, মা তো শাসনের একদিন, ওনার গাইডেন্সেই তো আসলে বড় হয়েছে। নিশ্চয়ই। বাবা যেহেতু মানে ওনার বদলি চাকরি ছিল, উনি
অনেকটা সময় ওনাকে এই বদলির কারণে পাইনি, আচ্ছা। যে কারণে আমি বলছিলাম যে আমি ক্লাস 4 পর্যন্ত পাবনায় পড়েছি, তারপরে চলে আসছিলাম হচ্ছে নানি বাড়িতে 5-6 ওখানে ইয়েতে পড়া, পরে আবার আমি হচ্ছে পাবনাতে আসি ক্লাস 9-এ এসে। আচ্ছা। তখন আমি হচ্ছে আর্ট জেলা স্কুলে না, তখন আরএম একাডেমিতে ভর্তি হই এবং ফাইনালি আরএম একাডেমি থেকে এসএসসি পাশ করি। আচ্ছা আচ্ছা। তো ওই সময়ে যেটা হচ্ছে যে বাবার সঙ্গে ইন্টারাকশনটা কমই হয়েছে, মার সঙ্গেই বেশি, উনি মূলত গাইড করেছেন। আচ্ছা, সাকি যেমনটা মার কথা জিজ্ঞেস করছিল, আমার আরেকটু ভেতরে ঢুকতে ইচ্ছে করছে যে মার ক্ষেত্রে যেটা হয় যে শৈশবে বা কৈশোরে দেখা যায় মায়ের অনেক কিছু দেখা যায় যে খুব একটা বেশি ভালো লাগছে না, কিন্তু এই যে এখন আপনি যে বয়সটায় আছেন বা যে পর্যায়টায় আছেন, এই সময় এসে মনে হয় যে ওই ছোট ছোট বিষয়গুলো অনেক সুন্দর। এরকম কোনো স্মৃতি মনে পড়ছে? এরকম তো স্মৃতি অনেক, মা মারা গেছেন 10 বছরের উপরে হয়ে গেছেন। খুবই খুবই দুঃখজনক। দুঃখিত স্যার। জি। অনেক ভুল করেছি, ওনার সঙ্গে অনেক হয়তো খারাপ ব্যবহার করেছি, এখন আর মাপ চাওয়ার সুযোগ নেই। ডেফিনেটলি আমি সেই সুযোগ পেলে ওনার কাছে মাপ চাইতাম আবার। নিশ্চয়ই নিশ্চয়ই স্যার। মানে উনি না থাকলে তো এই পর্যায়ে আসতে পারি। আসলে এই মায়ের জন্যই- কাছে সন্তানের মাপ আমার মনে হয় চাইতে হয় না সাকি, কারণ মারা সন্তানদেরকে এত বেশি ভালোবাসে, সব সময় তাদের দোয়ায় একদমই, সন্তানরা এবং, থাকে। সন্তানরা মা বাবার কাছে ঋণী থাকবে, এটাই মনে হয় প্রকৃতির নিয়ম সব সময়। একদম। স্যার আমরা একটু যাই, বিশ্ববিদ্যালয় জীবনে ঢুকতে চাই। আপনি স্থাপত্য নিয়ে পড়লেন খুলনা বিশ্ববিদ্যালয়ে। জি। জি। তখন তো মোটামুটি আপনি মানে ডিসিশন নিয়েই আসলে স্থাপত্যে প্রবেশ করলেন, বিষয়টা কি এমন ছিল? হ্যাঁ, আচ্ছা। যে ডিসিশনটা এরকম ছিল যে এইটা আরেকটা ব্যাপার, ওই যে বললাম না কেমিস্ট্রিটা ভয় পেতাম, তো আর্কিটেকচারে যখন ভর্তি হলাম মানে চান্স পেলাম, তখন এটা জানলাম যে না এখানে আর্টটাও প্র্যাকটিস করা যায়, জি। ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে সম্পর্ক আছে, কেমিস্ট্রি নাই, এটা সবচেয়ে বড় একটা ব্যাপার, তাহলে এইটাই আমার জন্য রাইট চয়েস। আর কোনো দ্বিতীয় চিন্তা করি নাই, চলে আসছি সোজা। আপনি যেমন কেমিস্ট্রি থেকে বাঁচার জন্য স্থাপত্যতে ভর্তি হলেন, কিন্তু স্থাপত্যতে আসার পর আমার যতদূর ধারণা কেমিস্ট্রি কোনোভাবে আপনি ছাড়তে পারেননি বা কেমিস্ট্রি আপনার পিছু ছাড়েনি। সেই বিষয়টা আসলে কিভাবে হ্যান্ডেল করেছেন? ছেড়ে গেছে। না, ছেড়ে গেছে? আমরা আসলে জানতে চাইছি ওই জায়গাটাতে স্থাপত্য না, ইট বালু সিমেন্ট এদের তো একটা কেমিস্ট্রি আছে আসলে। হ্যাঁ ডেফিনেটলি জি, আছে, জি। কিন্তু ওই সরাসরি হচ্ছে সরাসরি যে- chemistry যে বিষয়টা হ্যাঁ, সেটি নেই। মানে এই যে বিভিন্ন অ্যালফাবেটিক ওয়ার্ডস, তার চারপাশে বিভিন্ন হাত থাকবে, থাকবে, এগুলো আর নাই। আচ্ছা। জি স্যার, বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে জানতে চাচ্ছিলাম। আর বিশ্ববিদ্যালয় জীবনটা আসলে খুবই মজার কেটেছে। যেহেতু আমি হলে ছিলাম, সেখানে প্রচুর মজার মজার স্মৃতি আছে আছে। আর যেহেতু খুলনা বিশ্ববিদ্যালয় নতুন, আমরা এখানে চতুর্থ ব্যাচের Batch, স্টুডেন্ট, তো তখন স্টুডেন্ট অনেক কম ছিল। এই স্বভাবতই সিনিয়র যারা ছিল তাদেরও প্রচুর স্নেহ ভালোবাসা পেয়েছি, আর টিচারদের কাছ থেকে আলাদাভাবে হয়তো গাইডেন্স পেয়েছি, তাদের স্নেহ ছিল অসম্ভব রকম। এমন কোনো শিক্ষকের কথা এখন মনে পড়ছে যে আসলে ওই সময় আপনার জীবনে অনেক বেশি প্রভাব ফেলেছে? হ্যাঁ, মানে আমাদের সময় যেটা হয়েছে কি, যে একেবারে নতুন ইউনিভার্সিটি হওয়ার কারণে ভিসি স্যার হয়তো খুব ক্লোজলি আমাদের সঙ্গে মিশতেন। আচ্ছা। গোলাম রহমান স্যার প্রথম ভিসি ছিলেন। উনি ইনফ্যাক্ট এখনো আমাদেরকে হচ্ছে সময় দেন, এখনো ওনার স্নেহ আমরা পাই। উনি আল্লাহ ওনাকে সুস্থ রাখুন, উনি বেঁচে নিশ্চয়ই, আছেন। নিশ্চয়ই। তারপরে পরের ভিসি স্যার গোলাম আলী ফকির, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করে, ওনার কাছ থেকেও আমরা কিন্তু অনেক ভালোবাসা পেয়েছি। ওই সময় কিন্তু আসলে বুঝতে পারতাম না, তো স্যারদের উপরে অনেক সময় রাগ হতো, চিৎকার চেঁচামেচি করছি স্যারদের কিন্তু ওনাদের কাছে। একটা গাইড হ্যাঁ, থাকতো কিন্তু সবসময়। ইয়ে থাকছে যে আমরা একটা মজার ব্যাপার ছিল যে জি। আমাদের কোনো কিছু প্রয়োজন হলে আমরা সরাসরি ভিসি স্যারের কাছে গিয়ে চাইতে পারতাম। আচ্ছা। এটা মনে হয়তো অন্য কোনো ইউনিভার্সিটি হয়েছে ইউনিভার্সিটি কিনা জানি না, এর ব্যাপার আছে কিনা। স্যার এটা শুনতেন, ইয়ে করতেন, সলভ করার চেষ্টা করতেন, এবং প্রায়ই আমাদের আশেপাশ দিয়ে ঘুরতেন ফিরতেন, খেয়াল করতেন, কি করতেন। এটা তো গেল হচ্ছেন একেবারে হেড অফ দ্য ইনস্টিটিউটের কথা, কিন্তু এছাড়া যেটা ছিল যে আমাদের যে ডিপার্টমেন্টের তাদের কাছ থেকেও কিন্তু আমরা মানে অনেক টিচারের কাছ থেকে, যেরকম আমাদের প্রিন্স স্যার, গালিব স্যার, ওনাদের গাইডেন্সেই তো আসলে আমাদের মানে পড়াশোনাটা শুরু হলো। ওনারা যেভাবে পথ দেখালেন, ভালোবাসতে শুরু করালেন যে হচ্ছে আর্কিটেকচার একটা সাবজেক্ট, এটা ডিফারেন্ট, এখানে অন্যভাবে চিন্তা করতে হয়, আর সব সাবজেক্টের মতো এখানে না। শুধুমাত্র হচ্ছে বই মুখস্থ করে গেলেই হবে না, এখানে ওই মানবিকতার গুণগুলোকেও আমাকে আলাদাভাবে ডেভেলপ করতে হবে। এইগুলো কিন্তু ওনার ঢুকিয়েছেন। স্পেশালি হচ্ছে গালিব স্যার, উনি কিন্তু মানে আলাদাভাবে ওনার নাম মেনশন করছি আমি এই কারণে যে
আর্কিটেকচারাল সাবজেক্টগুলোকে যে পড়তে ভালোবাসা তৈরি করার যে ব্যাপারটা, এটা কিন্তু উনি করেছেন। বাহ। হ্যাঁ, প্রিন্স স্যার ওনার ডিজাইনের যে ইয়েগুলা থিওরিগুলা উনি শিখিয়েছেন আলাদাভাবে, যেটা এখনো ওটার উপরেই তো করে খাচ্ছি বলা যায়। বাহ, বাহ। যে এই চমৎকার। আর বিশ্ববিদ্যালয়, হ্যাঁ। অন্য টিচার ছিলেন, তারাও কিন্তু হচ্ছে অসম্ভব রকম আমাদেরকে ভালোভাবে গাইড করেছেন, ইয়ে করেছেন। তাদের মুক্তাদি স্যার ছিলেন, তারপরে মৃধা স্যার, তারপর বিজন বিহারী শর্মা স্যার, এরকম অনেক টিচার আমাদেরকে মানে অসম্ভব আদর করে করে শিখিয়েছেন, মানে এত স্নেহ দিয়ে এত ভালোবাসা দিয়ে শিখিয়েছেন যে যেটা বলার না। তাদের সঙ্গে সম্পর্কটা খুবই আনন্দ ছিল, খুবই জি। ক্লোজ ছিল। এটা তো বন্ধুত্বপূর্ণ ডিপার্টমেন্টের, সম্পর্ক হ্যাঁ যেটা। এটা ডিপার্টমেন্টের টিচার। এছাড়াও কিন্তু ডিপার্টমেন্টের বাইরে অনেক টিচার আমাদেরকে অসম্ভব রকম স্নেহ দিয়েছেন, গাইড করছেন। যেরকম আমাদের কম্পিউটার সায়েন্সের সিদ্দিকী স্যার, উনি অসম্ভব ইয়ে ছিলেন। তারপরে লাইফ সায়েন্সের টিচার ছিলেন খায়রুল আজম, ওনার কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। এইগুলা কিন্তু আসলে স্মৃতি, এবং বারবার মনে করি যে এবং তাদের এই সম্পর্কগুলো এবং তারা যেভাবে আমাদেরকে গাইড করেছেন, শুধুমাত্র মানে বাইরের টিচাররা তো পড়াশোনা নিয়ে না, ওনারা আমরা কিভাবে জি। চলছি ফিরছি, আমাদের অ্যাটিটিউড কি হবে, এগুলো নিয়ে ওনারা কিন্তু আমাদেরকে দেখভাল করছেন। অবশ্যই। এটা স্যার, ছিল। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মানেই হচ্ছে বন্ধু তোমার শহরে সকাল বিকেল হেঁটে বেড়ানো। বন্ধুত্ব বা বন্ধু বান্ধব বিশ্ববিদ্যালয়ের জীবনের এমন একটা অবিচ্ছেদ্য অংশ, সেটা আসলে সারা জীবনই সুন্দর একটা স্মৃতি দিয়েই থাকে। আপনার বন্ধুদের নিয়ে একটু শুনতে চাই বিশ্ববিদ্যালয়ের। আমরা যখন হলে মানে আমরা যখন প্রথম ভর্তি হলাম, ভর্তি হওয়ার সময় তো হল ছিল না আমাদের। তখনও আমাদের ইউনিভার্সিটির কোনো হল তৈরি হয়নি। ইউনিভার্সিটি বিভিন্ন বাসা ভাড়া নিয়ে সেখানে স্টুডেন্টকে রাখছে। আমাদের আগের ব্যাচে যারা ছিল তারা বললো, সিনিয়ররা বলে দিল যে তোদের জন্য কিন্তু কোনো জায়গা নাই, ইয়ের নিজের সার্ভিস ব্যবস্থা স্যারের কাছে করতে যে আগে থেকে বলতে হবে, না হলে কিন্তু কোনো জায়গা পাবি না, রাস্তায় থাকতে হবে মোটামুটি, বা হোটেলে থাকতে হবে এরকম। তো আমাদেরকে বলে দিল, আমরা ওই ভর্তির যেদিন হলাম, যেদিন প্রথম ক্লাস শুরু হলো, ক্লাস ইয়ার হওয়ার পরেই আমরা ব্যাগ নিয়ে ভিসি স্যারের রুমের সামনে এরকম প্রায় 25-30 জন হচ্ছে বসে থাকলাম। স্যার যাওয়ার আমাদেরকে কোনো জায়গা নেই। হল দিতে হবে, আমাদেরকে থাকার জায়গা দিতে হবে। আচ্ছা। স্যার, তারপরে ডিরেক্টর অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স, ওনারা আসলেন, এসে আমাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেন যে তোমরা যাও, কোনো জায়গায় থাকো, ইয়ে করো, আমরা তোমাদের জন্য ব্যবস্থা করছি, আমরা অনর যাবো না, যাবো না, যাবো না। তো ওই শুরু হলো যে, তারপর রাত 9টা-10টার দিকে বাস নিয়ে আসলেন, এসে বললো চলো। আচ্ছা। তারপরে একটা এরকম বাসায় ঠিক করছেন যে বাসা পুরো ফাঁকা, শুধু তার দরজা মানে জানলা। হল হলো অনেক পরে এসে খুলনা বিশ্ববিদ্যালয়ে। আমরা জি। সেকেন্ড ইয়ারের শেষের দিকে এসে হল পেয়েছি। আচ্ছা। আচ্ছা। তো তারপর ওই রুমে আসলাম, এই একটা বাসায় আসলাম, সেই বাসায় আসলাম, ওখানে আমাদের কিছু নাই, মানে শুধু একটা স্যারেরা বাসার ব্যবস্থা করতে পারছেন, জাস্ট দরজা জানালা আছে, যে আর কিছু নাই, খাট পালং কিছুই নাই, আমাদেরও কিছু নাই। তো আমরা প্রথম রাতটা কাটালাম হচ্ছে একেবারে যে যার চাদর বিছানায়, মানে বিছানা ছিল না, চাদর পেতে ইয়ে করলাম। ওই সময়ই শুরু হলো আসলে বন্ধুত্ব দিয়ে। আমরা প্রথমে আমরা দুটা পাশাপাশি রুমে আমরা 7 জন ছিলাম। তো এই 7 জনের মধ্যে বন্ধুত্বটা পরবর্তীতে ইয়ে হয়েছে। তার মধ্যে ছিল যে রুবেল, আশিক, এটা আমাদের ক্লাসমেট, আর ব্যাচমেটের মধ্যে ছিল তুহিন, মিঠু, ক্রাউন, বিপুল, এই সবাই একসঙ্গে। এই সম্পর্কটা কিন্তু এখনো কন্টিনিউ করছে, এবং আরো ফ্রেন্ডশিপ, তো আরো ফ্রেন্ডরা এসে যোগ হয়েছে পরবর্তীতে। এবং প্রথমে বলছিলাম যে আমাদের সময় তো স্টুডেন্ট খুব কম ছিল, সবার সঙ্গে সবার সম্পর্কটা খুব ভালো ছিল, এবং ফ্রেন্ডশিপটা অনেক বেশি তৈরি হয়েছে। যে জি স্যার, চমৎকার একটা গাইডের মধ্য দিয়ে আসলে আপনাদের বিশ্ববিদ্যালয় জীবনটা গিয়েছে। আপনি যেটি বলছিলেন যে শিক্ষকরা এমন ভাবে গাইড করতেন, আনন্দের সঙ্গে আসলে আপনারা পড়াশোনাটা চালিয়ে গেছেন। আপনি কি একেবারে বিশ্ববিদ্যালয় জীবন চুকিয়ে তারপর কর্মজীবনে প্রবেশ করলেন, নাকি বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় আসলে না, শেষ করে, পেশাগত জীবন শুরু হলো? শেষ করে। আচ্ছা, শেষ করে কোথায় শুরু করলেন স্যার? শেষ করে প্রথমে ঢাকায় আসলাম। ঢাকায় এসেই প্রথমে চাকরি শুরু করলাম। আচ্ছা। রাশিদুল সেটা কি হাসান মুক্তার। স্থপতি রাশিদুল হাসানের সাথে যে কাজটা করেছিলেন সেটা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সেটা কোথায় আমরা একটু জানতে চাই। ওনার অফিসটা ছিল তখন বাংলা মোটরে। জি। তো আমার খাতে খুব বেশি টাকা পয়সা ছিল না ওই সময়। ওই সময় থাকার কথাও না। আমি এটা মনে হয় নভেম্বরের
17 তারিখে হচ্ছে আমি জয়েন করলাম ওখানে। 30 তারিখ হলো যেই বেতনটা দেওয়ার কথা ছিল, ওই 13 দিনের বেতন উনি গুনে গুনে ওই 30 তারিখে আমার হাতে ধরে দিলেন। তো এরপরে আর কোনো সমস্যা হয়নি, বা হাত খরচ পেয়ে গেলাম। তারপরে তো অনেক কিছুই আর ওনার কাছ থেকে এটা কি শুরুতে মানে বিশ্ববিদ্যালয় থেকে অ্যাসাইন করলো? না, না, স্থপতি রাশিদুল হাসানের না, সঙ্গে যে আপনার কাজ এটা শুরু তো হলো। একটা ইন্টারেস্টিং ব্যাপার। জি, আমরা একটু জানতে চাই প্রসেসটা। এটা ইন্টারেস্টিং ব্যাপারটা এরকম যে আমি যেহেতু পাবনার ছেলে, আমি শেষ করে পাবনাতে চলে গিয়েছিলাম। তারপরে ওখান থেকে ঢাকায় আসি পরে কয়েকদিন পরে। বাই দ্য মিন টাইম আমার যে ফ্রেন্ড ইমতিয়াজ, ও ঢাকাতে চলে আসে, এসে ও এখানে চাকরিটা নেয়, নিয়ে এবং সঙ্গে সঙ্গে বলে রাখে আমার একটা ফ্রেন্ড আছে, তাকেও কিন্তু নিতে হবে। আচ্ছা, বাহ। তো তারপর ওই সরাসরি আমি এখানেই যোগ করি। তো আমি ঢাকায় এসে হচ্ছে আসলে অন্য আরেকটা ফার্মে কথা বলেছিলাম। তো ওই কথা বলে সেখানেও মোটামুটি আমার কনফার্ম হয়ে গেছে যে ওখানে চাকরি। কিন্তু যখন ইমতিয়াজকে জানাইতে আসছে, বলছে তুমি ওখানে কেন, এখানে কাজ করবে, তুমি আসো এখানে। তারপর ওই ফার্মে আর যাওয়া হয়নি, এই মুক্তা ভাইয়ের সঙ্গেই কাজ শুরু হয়। আচ্ছা, এই ফার্মে কতদিন কাজ করলেন? এখানে 2 বছর ছিলাম। 2 বছর। তারপরে সম্ভবত আপনি চলে গেলেন স্থপতি খুরশিদ সারোয়ারের কাছে। খুরশিদ সারোয়ার চঞ্চল, এনারা সবাই হচ্ছে মানে গুরু। ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, যেটা হচ্ছে স্কুলে তো আমরা শিখি যে আসলে কিভাবে ডিজাইন করতে হয়, ডিজাইন পদ্ধতিটা শিখি, ঠিক আছে। কিন্তু আমরা যখন প্রফেশনাল ফিল্ডে আসি, তখন যখন এই ফার্মগুলোতে কাজ করতে শুরু করি, তখন ওই যে স্বপ্নগুলো ওখানে তৈরি করা শিখে আসছি, এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করা শিখি কিন্তু আমরা আসলে এই ফার্মগুলোতে এসে। যে কিভাবে মানে বাস্তব করার জন্য ড্রয়িং কিভাবে প্রিপেয়ার করতে হয়, কিভাবে ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে হয়, কিভাবে কন্ট্রাক্টরকে ডিল করতে হয়, এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে স্কুলে শেখানো হয় না। আমরা কিন্তু এইটা শিখি এই ইয়েতে প্র্যাকটিক্যাল ফিল্ডে কর্ম এখানে, এবং সেটাই এখানে আমরা মানে ধরে 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 কারণ ছোটবেলা থেকেই আসলে এই জায়গার জন্যই ধীরে ধীরে সবাই প্রস্তুত হয়। আপনার ক্ষেত্রেও তাই হয়েছে, যেমন আপনি ছবি আঁকা ছোটবেলাতেই শিখেছেন, বই পড়ার একটা অভ্যেস ছিল, আপনি কবিতা আবৃত্তির চর্চা করেছেন। এই জিনিসগুলো আসলে আপনার কর্মজীবনে কতখানি আপনাকে সহযোগিতা করলো একটু শুনতে চাই। ওই যে আর্কিটেকচার তো আসলে একটা মানবিকতা চর্চার জায়গা, তো এই ব্যাপারগুলো আসলে সবসময় হেল্প করছে যে আমাকে যদি নিজেকে মানবিক গুণগুলিকে যদি আরো বেশি মানে প্রশস্ত করতে হয় এই রাস্তাগুলোকে, তাহলে আমাকে এই চর্চাগুলো রাখতে হবে, ঠিক আছে। যে বই সবচেয়ে বড় হেল্প করে এই চর্চাকে রাখতে। সেটা একই সঙ্গে ওইটাও হেল্প করছে যে আমাকে হচ্ছে আর্কিটেকচারে পড়া এবং এই পাশাপাশি এই জিনিসগুলো অনেক হেল্প হচ্ছে। জি স্যার, আপনি যেহেতু বলছিলেন যে মানবিকতা এবং একই সঙ্গে পরিবেশ বান্ধব যে বিষয়টা স্থাপত্যে, সেটা আসলে থাকতেই হয়। এখানে কিছু কিছু বিষয় আছে, আমরা অনেক সময় দেখি যে নগর পরিকল্পনাবিদ যারা রয়েছেন, তারাও তো আসলে নগরটা নিয়ে ভাবেন। একই সঙ্গে আপনারা ভাবছেন স্থাপত্য কাজ করতে গিয়ে, সেখানে কি কখনো মতের মিল অমিল এই বিষয়গুলো আছে নিশ্চয়ই, এবং সেগুলোকে আপনারা কিভাবে ট্যাকেল করছেন? দুজন কিন্তু দুটা জায়গায় কাজ করেন, জি, ঠিক আছে। একজন করেন ম্যাক্রো স্কেলে, একজন মাইক্রো স্কেলে কাজ করেন। তো দুজনের কিন্তু দুজনকে মিলেই আসলে পুরো জিনিসটা গল্পটা তৈরি হয়। সেজন্য কনফ্লিক্ট তো অবশ্যই আছে, মতের অমিল হতেই পারে, কিন্তু আসলে কাজটা কিন্তু সবাই মিলেমিশে হয়, ঠিক আছে। হ্যাঁ, নগরটাকে বাঁচানো। তো এখানে আমাদের আসলে অনেক কিছু করার আছে, সুযোগ আছে। আমি একটা কথা বলি যে আসলে প্রত্যেকটা জায়গায় আমাকে হচ্ছে স্মৃতি তৈরি করতে হয়। যে আমি ছোটবেলার কথা যদি বলি, যে আমার যদি স্মৃতি না থাকে একটা জায়গায়, তাহলে আমি সেই জায়গায় কখনো ফিরে যাই না, ঠিক আছে। আপনার দাদা বাড়িতে নানা বাড়িতে আমার অনেক স্মৃতি আছে বলেই বারবার কিন্তু ওখানে ফিরে যেতে চাই। আমার শহরে কেন আমি যেতে চাই, কারণ সেখানে আমার অনেক রকম স্মৃতি আছে। হ্যাঁ, আমার ইউনিভার্সিটি স্কুলে ফেরত যেতে চাই, প্রচুর স্মৃতি, প্রত্যেকটা ইটের কোনায় ওই ইয়েতে করিডোরে ক্লাসরুমে সব পড়ে আছে না, এগুলোকে আমরা আনতে চাই। তো এইরকম ভাবে আমাকে শহরের সঙ্গেও আমাকে আসলে অ্যাটাচ হইতে হবে। যে আমি যখন বাসা থেকে বের হয়ে, একটা ছোট্ট বাচ্চা যখন ছিলাম, তখন কি ছিলাম, বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে আমি যখন স্কুলে যাচ্ছি, যেতে যেতে কি দেখছি, যে একটু পরে গেলাম হয়তো রাস্তার কোনায় বসে একজন মুচি, সে হচ্ছে জুতা তৈরি করছে। তো হয়তো ওইটা দেখে আমার মাথার ভেতর ঢুকলে আমাকে হয়তো এবার মুচি হতে হবে,
আমি একটা ছোট্ট বাচ্চার জি, জি। কথা বলছি যে ইয়ে হতে হবে, সে যে জীবনে মুচি হয়ে যাবে ওটা দেখে ব্যাপারটা কিন্তু তা না, একদমই না। কিন্তু সে দেখলো যে একটা মুচি সে খুব যত্ন নিয়ে একটা জুতো তৈরি করছে, জি। এটাও একটা কিন্তু শিল্প, সে একটা সৃষ্টিশীল শিল্প, সে ওখানে কাজ করছে, ইয়ে করছে। তারপর হয়তো আরেকটু দূরে যাচ্ছে, যেতে যেতে হয়তো মোড়টাতে আসলো, শহরের রাস্তার মোড়ে, সেখানে দেখলো একজন ট্রাফিক পুলিশ কাজ করছে। ট্রাফিক পুলিশের কি শক্তি, হাত তুলে দাঁড়ায়, সব গাড়ি থেমে যায়। ওই বাচ্চাটার হয়তো ইচ্ছা হয়ে গেল যে ট্রাফিক পুলিশ হতে হবে, এর চেয়ে শক্তিমান আর কেউ নাই। জি, এই যে ইয়েগুলো, এটা কি হচ্ছে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয় একটা শহরের সঙ্গে, কিন্তু ওই অ্যাটাচমেন্টগুলো কিন্তু আমরা আসলে লুজ করে ফেলছি। আমাদের কিন্তু শহরের সঙ্গে আমার বাচ্চাকে আর ওইটা তৈরি হতে দিচ্ছে না। এইটা ফিরিয়ে আনা দরকার, এটা না ফেরালে কিন্তু আমরা আস্তে আস্তে রুট থেকে অনেক অনেক দূরে চলে যাব। পরিকল্পিত নগরায়ন এবং পরিকল্পিত স্থাপনা দুটো বিষয়ই আসলে শুনতে যতটা সুন্দর, বাংলাদেশে আসলে এটা চর্চাটা কতখানি হচ্ছে, বা এখন কি পর্যায়ে, প্রাইমারি নাকি সেকেন্ডারি? এইটা আসলে পলিসি মেকিং এর ব্যাপার তো, জি। এটা একটা মিশ্র জায়গাতে পড়ে আছে যে আসলে সবচেয়ে বড় যেটা ইয়ে বলি যে আমাদের দেশের ল্যান্ড খুবই লিমিটেড, অল্প জায়গা, জি। আর মানুষ অনেক, এবং মানুষ ক্রমবর্ধমান। তো এটা কিন্তু কোনো সময়ই এটাকে থামানো যাবে না, সম্ভবও না এটা, এবং কিন্তু আমার ল্যান্ডকেও আমার বাড়ানো সম্ভব না। মানুষ বাড়বে, কিন্তু আমাকে ওই যে ল্যান্ড যেটুকু আছে সেটুকু জায়গার ভেতরে আমাকে তাদেরকে অ্যাকোমোডেট করতে হবে। একই সঙ্গে কিন্তু তাদের খাওয়ার ব্যবস্থা করতে হবে। জি। তার মানে কৃষি জমি আমাকে কমানো যাবে না, কৃষি জমি যেটা আছে সেটাকে ইনট্যাক্ট রেখে যেই জায়গাটাতে আমাদের বাসস্থানের ব্যবস্থা করতে হবে, সেখানে এমন কোনো পদ্ধতি বের করতে হবে যাতে একই জায়গায় আমি বেশি লোককে থাকার জায়গার ব্যবস্থা করতে পারি, আমার যেন কৃষি জমি নষ্ট না হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ প্রতিনিয়ত আমাদের লোক বাড়ছে। জি। ঠিক আছে, আজকে হয়তো যেটা আছে 2050 নাগাদ এটা এই জনসংখ্যা দেখা যাবে যে 25 কোটিতে যে দাঁড়াবে। জি। এটা দ্বিগুণ হতে হ্যাঁ, এই ইয়েতে যেই রেট এখন গ্রোথ রেট যেটা, সেটাতে তো এইটা আমাদেরকে এখনই পলিসিগুলো ওইভাবে তৈরি করতে হবে, আমাদেরকে সুযোগ তৈরি করতে হবে যে ভার্টিক্যাল ইয়ে করার, গ্রো করার। ইউনিট সংখ্যা যেহেতু মানে আমাদের ফ্যামিলি সাইজ ছোট হয়ে গেছে, জি। তার মানে আমাদের জায়গার, বাসস্থানের জায়গার পরিমাণটা এখন ছোট হয়ে গেছে, আমাদের হয়তো এখন আর বড় বাড়ি দরকার হয় না, তাহলে ছোট ছোট বাড়ি অনেকগুলো তৈরি করার সুযোগ দিতে হবে। ঠিক আছে, তো কিন্তু হাই রাইজ করার সুযোগ আমার দিতে কাছে হবে। মনে হয় যে নগর পরিকল্পনা অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে, যে কোথায় থেকে আসলে নগরায়নটা শুরু করবে বা কোথায় প্রতিস্থাপন করবে বা পরিধিটা কোথায় বাড়াবে, এই পরিকল্পনাগুলো নগর পরিকল্পনার মধ্যে চলেই আসে। এটা একটা বড় ভূমিকা তো রাখে, তাই না? পরিধি তো বাড়ানোর সুযোগ নেই, না, এটা তো শহরের limited। পরিধি তো হ্যাঁ, বাড়ানোর সুযোগ নাই। আমি বলছি যে আমার কিন্তু যে ল্যান্ডটা আছে, কৃষি জমি আছে, সেটাকে কৃষি জমি, জলাভূমি যেগুলো আছে, এগুলোকে ইনট্যাক্ট রেখেই কিন্তু যেই জমিটুকু আমার বাসস্থানের জন্য, আবাসস্থান করার জন্য যেটুকু আছে, এটাকে কিভাবে বেশি ব্যবহার করা যায় সেটার দিকে বেশি নজর দেওয়াটা জরুরি। সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওইটা নিয়ে কাজ আচ্ছা, করতে হবে। আমরা যেহেতু নগর নিয়েও কথা বলছি, নগর পরিকল্পনা নিয়ে জানতে চাচ্ছি। আমরা যতটুকু জানি যে নগর পরিকল্পনাবিদরা বলেন বা নগরায়নের যে কিছু মেসেজ রয়েছে, সেটা হচ্ছে একটা নগরকে কখনো পরিত্যক্ত ঘোষণা আসলে করা যায় না, চাইলে এটাকে আবার নতুন করে ঢেলে সাজানো সম্ভব। স্থাপত্যেও কি আসলে আমরা এভাবেই চিন্তা করতে পারি যে আসলে পরিত্যক্ত বলে কিছু নেই, যুগের পর যুগ, বছরের পর বছর এটাকে আবার ঢেলে সাজানো হ্যাঁ, যেতে পারে? রিউজ করা যেতে পারে। যে এইটা সে কথার কথা যে এক সময় একটা হয়তো ফ্যাক্টরি ছিল মিরপুর, আমি যদি মিরপুর 12 নম্বরের কথা চিন্তা করি, জি, জি। ঢাকাতে, জি। ওখানে কিন্তু ছিল অনেকগুলো ফ্যাক্টরি ছিল। ঠিক আছে, ওই ফ্যাক্টরিগুলো সরে গেছে এখন সময় এবং বিভিন্ন জি। প্রয়োজনের কারণে। একসময় ছিল। হ্যাঁ, কিন্তু এখন ওগুলো কিন্তু কনভার্ট হয়ে কিন্তু মার্কেটে পরিণত হয়ে গেছে। তো এরকম চেঞ্জ হতে পারে, বাসা বদলে অন্য কিছু হতে পারে, বা স্কুল বদলে অন্য, যদি প্রয়োজন পড়ে এটা হতে পারে। রিউজ করাটা তো আসলে হচ্ছে এইটা প্রয়োজন, যে জি। একটা জিনিসকে আমি ফেলে দিতে পারি না, কারণ আমাদের রিসোর্স খুব লিমিটেড। যেমন আপনার নিজের একটা প্রতিষ্ঠান হলো এবং প্রতিষ্ঠানটির নাম 4 ওয়ালস ইনসাইড আউটসাইড। জি, এই যে নাম, এত সুন্দর একটা নাম, স্থাপত্য শিল্পের সাথে মানে মনে হচ্ছে যে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। এই ভাবনাটা আসলো কিভাবে যে এই নামটা দেই? আচ্ছা, শুরুতে আমাদের নামটা ছিল হচ্ছে চার দেয়াল। আচ্ছা, তো চার দেয়াল নামটা যখন ছিল, তখন এটা যখন রেজিস্ট্রেশন করতে যাই, ট্রেড লাইসেন্সটা বের করতে যাই, তখন
আমি জানালাম, ইমতিয়াজের বাবা বললেন যে তোমরা কি শুধু বাংলাদেশেই কাজ করতে চাও নাকি দেশের বাইরেও? তো চার দেয়াল তো কেউ বিদেশের কেউ উচ্চারণ করতে পারবে না, তো সঙ্গে সঙ্গে নামটা বদলে এই চার দেয়াল থেকে 4 ওয়ালস করে নিলাম। আর ট্যাগলাইনটা নিলাম ইনসাইড অ্যান্ড আউটসাইড, যে আমরা যেহেতু চার দেয়ালের ভেতর বাহির নিয়ে কাজ করি, এইটাই আমাদের। তার মানে কি ফ্রেন্ডরা মিলে প্রতিষ্ঠা করলেন? হ্যাঁ। আচ্ছা, কতজন একটু গল্পটা শুনতে চাই। যে শুরুতে আসলে আমি একাই শুরু করেছিলাম, এখানে ঢাকাতে কাজ করতাম, করতাম ওই পরিচিত জনদের মধ্যে থেকে কাজের যে বলতো যে আমার এই বিল্ডিংটা ডিজাইন করে দাও, ভবনটা করে দাও, এভাবেই শুরু। তো তারপরে যেটা হলো যে মানে আস্তে আস্তে নিজেই শুরু করলাম। আমি ইনফ্যাক্ট হচ্ছে 2006 সাল থেকে একাই কাজ করা শুরু করি, খুরশিদ স্যারের ওখান থেকে শেষ করে তারপরে মানে ওনার কাছ থেকে মানে বিদায় নিয়ে মোটামুটি নিজেই শুরু করি। ইমতিয়াজ তখন ছিল খুলনা ইউনিভার্সিটিতে পড়াতো, টিচিং ছিল। তারপর ও যখন চলে আসলো ঢাকাতে, চলে আসার পরে ওর বাবা মারা যাওয়ার পর থেকে আমার সঙ্গে জয়েন করলো 2007-এর শেষের দিকে। তারপর থেকে দুজনে একসঙ্গেই যাত্রা করছি। এবং এই যাত্রা আমরা একটু এটার দর্শনটা জানতে চাই। এই যে 4 ওয়ালস, ইনসাইড এন্ড আউটসাইড, এর ভেতরের দর্শনটা আসলে কি? আমরা তো আসলে কাজ করি মানুষের জন্য। প্রাথমিকভাবে আমরা কাজ করি কিন্তু হচ্ছে আসলে এই মানে আবাসিক ভবন নকশা করি। তো আবাসিক ভবন দু ধরনের আছে, এটা কোনো ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট আসতে পারে আমার কাছে, এসে তার ভবনটা ডিজাইন করতে চাইতে পারেন। আরেকটা তৈরি করি যেটা হচ্ছে আমাদের রিয়েল এস্টেট সেক্টরকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা করি। এইটার পরিমাণটাই ঢাকা শহরে সবচেয়ে বেশি এবং অধিকাংশ স্থপতি আসলে এটার উপরেই জীবিকা নির্বাহ করে থাকে, যে এইটার উপরে বেস করে। তো এখানে যখন আমরা কাজ করি তখন একটা ব্যাপার আছে যে আমি একটু আগে বলেছিলাম যে আমি যেখানেই কাজ করি না কেন সেখানে কিন্তু আমার হচ্ছে সাইট কনটেক্সট এবং হচ্ছে আসলে কোন কাদের জন্য কাজ করছি এটা আমাকে চিন্তা করে ডিজাইন করতে হবে। সাইট মানে কিন্তু আসলে হচ্ছে ব্যাপারটা এরকম যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালস যে প্লটের ক্যারেক্টার কিন্তু বদলে যায়। হতে পারে সেটা পাশাপাশি প্লট, হতে পারে সেটা দক্ষিণমুখী প্লট, হতে পারে সেটা উত্তরাতেই, কিন্তু আসলে এক না। ঠিক আছে, বদলে গেলেই কিন্তু হচ্ছে সে জায়গা বদল হয়ে গেল, তার অনেক কিছু বদলে যায়, তার ভিউ বদলে যায়, তার প্রতিবেশী বদলে যায়। ঠিক আছে, তো এই সবগুলো প্রথমে দেখতে হয়। তারপরে যেটা আছে যে আসলে আমরা আমাদের দেশের যে কিছু ব্যাপার আছে যে আমরা কিভাবে মানে আমাদের লাইফস্টাইলটাকে কিভাবে আমরা দেখি। লাইফস্টাইল যেটা ছিল যে আমরা তো আসলে অধিকাংশ মানুষই গ্রামের একেবারে সহজ সরল জায়গা থেকে উঠে আসা, তো সেখানকার যে বিল্ডিং ক্যারেক্টারটা যেটা ছিল, আমাদের যে লাইফস্টাইলটা ছিল, সেটাকেই কিন্তু আমরা এখনকার নাগরিক জীবনে ইন্টারপ্রেট করি। কি ছিল, একটা উঠান কেন্দ্রিক একটা হচ্ছে জায়গা ছিল, তাই না? ওইটাই কিন্তু এখন হয়ে গেছে আমাদের যে ডাইনিং ফ্যামিলি লিভিং স্পেসটা। আমরা বাসাতেও কিন্তু এই জায়গাটাই ম্যাক্সিমাম সময় দিই, জি, তাই না? তারপরে ড্রয়িং রুম থাকে, সেটা কিন্তু এক কোণায় পড়ে থাকে। গ্রামের বাড়িতে একটু চিন্তা করে দেখেন, একটা বাহিরের ঘর থাকতো, যেটার এন্ট্রিটা থাকতো আউটসাইড থেকে, সেখানে ওই মানে বয়স্করা বসতেন এবং বাইরের লোকজন আসলে ওখানে বসতেন। এখনো ব্যাপারটা ওরকম, গেস্ট না আসলে কিন্তু ওই রুমে আর যাওয়া হচ্ছে না। মূলত আমরা সময় ব্যয় করছি ওই উঠানের মতো যে জায়গাটা আমাদের ফ্যামিলি লিভিং কাম ডাইনিং স্পেসটাতে, এর আশেপাশে আমাদের অন্য রুমগুলো থাকে। এখন আমরা সময়ের সঙ্গে সঙ্গে একটা জায়গায় চলে আসছি যে ইন্ডিভিজুয়ালিজমে বিশ্বাসী হয়ে গেছে। আমাদের প্রত্যেকের আলাদা আলাদা রুম দরকার হয়, আলাদা টয়লেট দরকার হয়। সেজন্য ওখান থেকে গ্রামে যেরকম একটা কমন টয়লেট থাকতো, ওইটা আর নাই, এখন আলাদা আলাদা রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট হয়ে গেছে। কিন্তু একটা ব্যাপার একটা যেটা আছে যে আমাদের আবহাওয়া তো আর বদলে যায়নি। হ্যাঁ, ডেফিনেটলি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের বাতাস এখনো সেই দক্ষিণ দিক থেকেই বয়। ঠিক আছে, দক্ষিণমুখী হচ্ছে বাসাকেই আমরা হচ্ছে এই জন্য দক্ষিণমুখী প্লট বা দক্ষিণমুখী যে বাড়িগুলো, আমাদের যে হচ্ছে কি আছে কর্নার বচনী আছে যে কি দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তারি প্রজা, উত্তর দুয়ারি খাজনা নাই, পশ্চিম দুয়ারির মুখে ছাই। তো যাই হোক, দক্ষিণ দুয়ারি তো সবাই পছন্দ করে, কিন্তু এখানে আমাদের যে বললাম যে আমরা আসলে আউটডোর অ্যাক্টিভিটিতে বিশ্বাসী, আমাদের লিভিং স্টাইলটাই ছিল ওইটা। এখনো কিন্তু আমরা ওইটাকে যদি আমাদের এখানে নিয়ে আসতে পারি, যে আলো বাতাসের যে প্রাচুর্য যদি আমাদের বিল্ডিং এর ভেতরে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু এটা কাজে দেবে। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। ঠিক আছে, কারণ আমি ওই যে বললাম রিয়েল এস্টেট সেক্টরের জন্য কাজ করছি, তাদেরকে সাপোর্ট দিয়ে কাজ করছি। আমি কিন্তু জানি না যে আমি আসলে কার জন্য
এই হচ্ছে নকশা করছি, ঠিক আছে? সেখানে সেই অ্যাপার্টমেন্টের মালিক মাসুকও হতে পারে বা অন্য যে কেউ হতে পারে, ঠিক আছে? জি যে কেউ হতে পারে। তা আমি কিন্তু জানছি না সে কে। যখন ইন্ডিভিজুয়াল একটা প্লট মালিক এসে তার হচ্ছে নিজস্ব মানে ডুপ্লেক্স বা ট্রিপ্লেক্স করতে চাচ্ছেন, হয়তো তাকে আমি চিনে তার কাজটা করতে, কিন্তু এক্ষেত্রে আমি চিনি না। কারণ ওই মার্কেটিং এর যে লোকটা, সে আসলে ওই অ্যাপার্টমেন্টটা কার কাছে বিক্রি করে দেবে আমি কিছু জানি না। একদমই তাই। তাহলে আননোন ক্লায়েন্ট, কিন্তু আমি জানি একটা জিনিস, আমি জানি যে সে একজন বাংলাদেশী। একদম। তাহলে তাকে আমি কিন্তু ওইটুকু সার্ভিস দিতেই পারবো, তার জন্য ঠিক করে ফেলতেই পারি যে তাকে আমি আলো বাতাস কিভাবে দেবো। এটা কিন্তু বদলে যাচ্ছে না। জি। তো এইটা আমাকে রক্ষা করতে খুব সুন্দর একটা জায়গা বলেছেন স্যার। 2 যুগেরও বেশি সময় ধরে আপনি স্থাপত্য শিল্প নিয়ে কাজ করছেন এবং বিভিন্ন পরিবর্তন আপনি দেখেছেন এবং সেই পরিবর্তনগুলো আপনার স্থাপত্যের যে নিদর্শনগুলো, যেগুলো নমুনা আছে, সেগুলোতেও আমরা দেখতে পেয়েছি। দর্শককে একটু দেখাতে চাই। অবশ্যই। প্রিয় দর্শক, আমরা দেখে নিচ্ছি আমাদের আজকের অতিথির কিছু স্থাপত্যের নমুনা। খুবই চমৎকার ছিল স্যার। আপনার কাছ থেকে আপনার এই নিদর্শনগুলো নিয়ে একটু জানতে চাই, যে আপনি সবসময় বলেন যে স্থাপত্য আসলে মানুষের গল্প বলে। স্যার একটু বলবেন আপনি আপনার এই স্থাপত্য নিয়ে? এইটা বলি যে আমরা যখন একটা স্থাপত্য নকশা করি, এই নকশাটা কিন্তু আসলে এই যে যারা ব্যবহারকারী তাদেরকে কিন্তু আসলে গাইড করে যে তারা কিভাবে এখানে থাকবে, কিভাবে তারা চলাফেরা করবে, ঠিক আছে? তো এইটাই মানে আমি বদলে দিতে পারি চাইলে, আমি চাইলেই বদলে দিতে পারি। জি। তো সেই জন্য আমাকে আসলে সবসময় খেয়াল রাখতে হয় যে কার জন্য ডিজাইন করছি, কি পারপাজে ডিজাইন করেছি, জি ঠিক আছে? আমি যদি একটা মানে বাসাকে স্কুল ঘরের মতো ডিজাইন করি, তাহলে সেটা ওয়ার্ক করবে না, ঠিক আছে? একটা স্কুলকে একটা হোটেলের মতো ডিজাইন করলে হবে না। পারপাসটাকে আমাকে বুঝে সেটার জন্য কারা থাকছে তাদের জন্য স্পেসিফিকভাবে চিন্তা করে, সেটা কি ছোটদের যদি স্কুল হয়, সেটা কি জি। ছোটদের স্কুল, নাকি হচ্ছে মাঝবয়স মানে তরুণদের জন্য স্কুল, কিশোরদের জন্য স্কুল, নাকি হচ্ছে এটা আরো বড়দের জন্য স্কুল, এটা প্রত্যেকের জন্য আলাদাভাবে হচ্ছে চিন্তা করতে হবে যে কারা এখানে ব্যবহার করবে। ব্যবহারকারীরা আছে, একই সঙ্গে থাকছে যে হচ্ছে যে ওই সাইটটার হচ্ছে কি ওখানে স্পেসিফিকভাবে কোন দিক থেকে বাতাস আসছে, কোন দিক থেকে সূর্য ওঠে, কোন দিকে সূর্য অস্ত, সূর্য মাঝ আকাশে থাকার সময় কিভাবে আমার এই সাইটের উপরে আলো ফেলে, এগুলা কিন্তু ভাবার বিষয় আছে, এগুলাকে নিয়ে চিন্তা করার বিষয় আছে, সেগুলাকে নিয়ে আসলে কাজ করতে হয়। জি। ইভেন আমার যদি এই যে ইয়েগুলো হয়, ভবনগুলো যদি হচ্ছে, যেটা হয় যে আমরা আসলে হোটেল নিয়ে প্রচুর কাজ করি, আমার বেশ জি, কিছু জি। হোটেল ডিজাইন আছে, হোটেলের গেস্টগুলো থাকে মূলত ইন্টারন্যাশনাল গেস্ট। জি কিন্তু এখানেও আমরা যখন ডিজাইন করছি তখনও যেটা চিন্তা করছি যে আমাদের বাংলাদেশের আবহাওয়াকে কতটুকু হচ্ছে সেই এনভায়রনমেন্টটাকে তাকে ফিল করতে দেওয়া যায়, ঠিক আছে? আমরা ওই গ্র্যান্ড হায়াত প্রজেক্টে আমরা মাঝখানে অনেক বড় বড় হচ্ছে মানে আরবান পাঁচ ইয়ে করেছে। সেখানে যে কি হবে যে একটা লোক 15 তলা 16 তলার উপরে আছে, কিন্তু সে যখন ওই জায়গাতে আসবে ফিল করবে যে হচ্ছে এটা আমি মাটির কাছাকাছি আছি, আমি এখানকার এনভায়রনমেন্টটা সে ফিল করতে পারবে, বাংলাদেশকে সে একটু বুঝতে পারবে ওই জায়গাটা টাচ করে। তাকে কিন্তু হচ্ছে ওই ঢাকা শহরের ট্রাফিক জ্যামের ভিতরে না যেও সে ওই জায়গা থেকে বুঝে নিতে পারছে। তো এরকম চেষ্টাটা থাকে আমাদের সব প্রজেক্টের ক্ষেত্রেই, যে যখন যেখানে ডিজাইন করছে সেখানে, কিংবা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি যখন ডিজাইন করছে সেখানেও কিন্তু এটা আছে যে যখন ক্লাসরুম থাকছে, ক্লাসরুমগুলোতে হচ্ছে সে যেন ঠিকঠাক মতো পড়তে পারে, সেজন্য তাকে কোয়াইট কাম এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা আছে। কিন্তু সে যখন তার ক্যান্টিনে আসছে, হ্যাঁ, তখন যেন হচ্ছে সেখান থেকে বেরিয়ে যে আউটডোর ইয়েতে যেতে পারে। তো এইরকম হচ্ছে যে অ্যাক্টিভিটি যেগুলো আছে সেখানে কিন্তু এই জায়গাগুলো হয়ে তৈরি করা আছে, সেখানে অনেক বেশি গ্রিনারিসের ভেতরে সে যেন তার সময়
পার করতে পারে, এই ব্যাপারগুলো কিন্তু সবসময় স্যার এই যে চেষ্টা প্রকৃতির থাকে। কথা বলছেন না, যখন একটা বিল্ডিং উঠছে সেটা গাছ মানে নগরায়নের পরিবেশের যে বিষয়টি, গাছ এবং পানি বা মাটি সেটা নিয়েই আসলে সে উঠছে, মানে এটা পরিবেশ বান্ধব একটা স্থাপত্য শিল্প আমরা বলতে পারি। ভবিষ্যতে কি আসলে এই পরিবেশ এবং এই জলবায়ু এগুলোকে মাথায় রেখে আমাদের কি স্থাপত্য শিল্পটাকে এভাবে এগিয়ে নেওয়া সম্ভব, বা যদি আসলে আমরা এগিয়ে নেই সেক্ষেত্রে আসলে আমাদের স্থাপত্যে কি কি প্রয়োজন হতে পারে? এটা তো খুবই জরুরি যে যেহেতু আমার এখানে গাছ কাটা পড়ছে, আমি যখন একটা ব্যারেন ল্যান্ডে যখন একটা বিল্ডিং তুললাম, তোলা মানে কি ওখানে কিছু না কিছু গাছ ছিল, একটা হলেও ছিল, জি, তাহলে ওই গাছটাকে আমাকে ফেরত দেওয়া উচিত। গাছেরও কিন্তু বয়স সীমা আছে, একটা গাছ কিন্তু হঠাৎ করে একদিনে বড় হয়ে যায় না, ধীরে 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 বড় হয়। তাহলে আমাকে একটা গাছ যদি কাটি সেখানে মাল্টিপ্লাই করার সুযোগ দিতে হবে। আমরা কিন্তু ওই চেষ্টাটা করছি যে এটা করতে হবে, জি, যে আমি যদি বাড়িয়ে দিতে পারি, আমাকে তো এই অক্সিজেনের কারখানা এই গাছগুলো, তো সেটাকে আমাকে চেষ্টা করতে হবে আমি কত বেশি দিতে পারি। গ্র্যান্ড হার্টে কিন্তু আমরা এরকম বড় বড় যে 8টা পাঞ্চেস তৈরি করছে, আরবার পাঞ্চেস, সেখানে কিন্তু প্রচুর আমার গ্রিনারিজ তৈরি হবে, সেটা আমাকে হেল্প করবে আমাকে কিছু অক্সিজেন তৈরি করতে। আরেকটা ব্যাপার আছে পানির ব্যাপার। পানির সংকট কিন্তু আস্তে আস্তে বাড়ছে, ঠিক আছে, যে ঢাকা শহরে যে পানির লেয়ার সেটা ধীরে 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 নিচে নামছে, কমে যাচ্ছে। আর যেটা হয় যে আমরা মাটির নিচ থেকে যে পানিটা তুলে ফেলছি, ঠিক বৃষ্টি হয়ে পানি মাটিতে যাচ্ছে ঠিক আছে, কিন্তু ওইটা আবার ঠিক আগের জায়গাতে ফেরত যেতে তার কিন্তু অনেক বছর সময় লেগে যায়। হ্যাঁ, প্রায় 20 বছরের কাছাকাছি সময় লেগে যায়। তাহলে আমি যদি তুলে ফেলছি আজকে যে পানিটা, ওই জায়গায় আবার ফেরত যেতে কিন্তু ওই ড্রিঙ্কেবল ওয়াটার হতে কিন্তু তার যে সময় লাগছে, তাহলে সেটা আমাকে মানে যে সময়টা লাগছে, তো এখানে আমার একটা রেসপন্সিবিলিটি থেকে যায় যে আমি যেন পানিকে অযথা ওয়েস্ট না করি। ঠিক আছে, এটা আমার মোটেও উচিত হবে না, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ছে যে আমি কোনো অবস্থাতে যেন পানিকে ওয়েস্ট না করি। ঠিক আছে, সেই জন্য যেই ব্যবস্থাগুলো নেওয়া উচিত, যে আমি অকারণে কোনো ওয়াটার বডি দিতে চাই না আমার ডিজাইনে, ঠিক আছে, যদি বা দেই তাহলে সেটা যেন রিইউজেবল ওয়াটার থেকে হয়। ঠিক আছে, যে আমার টয়লেটের পানিকে আমি রিইউজ করছি, বা অন্যান্য যে জায়গাগুলোর পানি যদি রিইউজ করে সেটাকে কিছু আমি ওখান থেকে ড্রিঙ্কেবল ওয়াটার তৈরি করতে পারি, কিছু আমি অল্প কিছু ট্রিটমেন্ট করে ওটাকে আমি এই ধোয়া মোছার কাজে কিংবা গাছে পানি দেওয়ার কাজে ব্যবহার করতে পারি। এভাবে করে কিন্তু আমি সেভ করতে পারি। আমি যতটুকু পারি যদি সেভ করতে পারি, 100% তো পারবো না, কিন্তু আমি যদি অ্যাভাব 50% করতে পারি, এটা আমার জন্য বড় অ্যাচিভমেন্ট। এই চেষ্টাটা করে যাচ্ছি, যে দেখি কতটুকু সার্ভ করতে পারি। স্যার, আপনি যেমন দীর্ঘ সময় থেকে স্থাপত্য কলা নিয়ে কাজ করছেন, আপনি স্থাপত্য কলার বিভিন্ন অলিগলি ঘুরে দেখেছেন এবং সব রাস্তায় আপনি চেনেন। আপনার কাছে জানতে চাইবো যে ডিজাইনগত জায়গায় যেমন একটা পরিবর্তন এসেছে, একই সাথে উপাদানগত জায়গায় একটা পরিবর্তন এসেছে। আগে মানুষ এক ধরনের টিন ব্যবহার করতো, এখন সেরকম করছে না। বা আগে দেখা যাচ্ছে যে সবাই ইট, রড, সিমেন্ট দিয়ে বাড়ি করতো, কিন্তু এখন সেখানে বিকল্প অনেক কিছু এসেছে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনগুলো আসলে কতখানি পরিবেশ বান্ধব, এবং একই সাথে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক জায়গাটা কিভাবে খেয়াল রাখছে? অর্থনৈতিক জায়গাটা কি সহনীয় করছে নাকি বেড়ে যাচ্ছে আরো? নতুন ম্যাটেরিয়াল অবশ্যই, যেটা হচ্ছে যে যারা ম্যাটেরিয়াল তৈরি করছেন তারা তো প্রচুর রিসার্চ এবং ডেভেলপমেন্টের মাধ্যমে নতুন নতুন ম্যাটেরিয়াল আসছেন। কতটুকু সাশ্রয়ী করা যায়, কতটুকু পরিবেশ বান্ধব করা যায়, এটার জন্য সবসময় চেষ্টা থাকে। তো সেই ধরনের ম্যাটেরিয়াল প্রতি বছরই কিছুদিন পরপরই নতুন নতুন যেগুলো আসছে সেগুলোকে নিয়ে কাজ করাটা আমাদের জন্য খুবই প্রয়োজন। যদি খুব পরিষ্কার করে বলি যে ইটের পরিবর্তে আমরা ব্লক ব্যবহার করছি, হ্যাঁ, এই জায়গাগুলো আসলে অর্থনৈতিক বান্ধব হচ্ছে কিনা, একই সাথে পরিবেশ বান্ধব? হ্যাঁ, পরিবেশ বান্ধব তো বটেই, মানে এটা এবং কিছু কিছু ক্ষেত্রে এটা অর্থনৈতিকভাবে সাশ্রয়ী হচ্ছে। সাশ্রয়ী হচ্ছে হয়তো এরকম যে ব্লক ব্যবহার করলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের লাইট ওয়েট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আবার হয়তো মূল কংক্রিটের ক্ষেত্রে আমার কম ওজন চিন্তা করলে হচ্ছে। ওভারঅল দৃষ্টিকোণ থেকে অর্থনৈতিকভাবে আমরা সাশ্রয়ী হচ্ছে। সেক্ষেত্রে যদি আরেকটু আমরা যুক্ত করি যে আমরা এখন গ্লাস দেখতে পাচ্ছি, আমরা এখন রডের ব্যবহারটা অনেক বেশি দেখতে পাচ্ছি, গ্লাস দিয়ে তৈরি বিভিন্ন বিল্ডিং তৈরি হচ্ছে। অর্থনৈতিকভাবে সাশ্রয়ী হলেও আমরা কি পরিবেশগতভাবে সেটাকে আসলে পরিবেশ বান্ধব কিনা, মানে এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? ডেফিনেটলি আমরা যখন গ্লাস সারফেস বাড়াই দিচ্ছি তখন কি হচ্ছে যে আমাকে একটা হিট চেম্বার তৈরি করছি। হিট চেম্বারকে আবার হিটটাকে
সহনীয় পর্যায়ে আনতে তখন আমাকে এসি ব্যবহার করতে হচ্ছে, কিন্তু এসি ব্যবহার করতে গেলে আবার পরিবেশের উপর চাপ বাড়ছে। এটা ওভারঅল একটা সাইকেলের মতো ব্যাপার। তো এইখানে আমরা যে এখানে যেই জায়গায় সুযোগ থাকে, যেই জায়গায় সম্ভব আছে, সেখানে যদি আমি ন্যাচারাল ভেন্টিলেশনের ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু আমার এই পরিবেশের উপরে লোড কমে যাচ্ছে। আমাকে আসলে চিন্তা করতে হবে ওভাবে যে কোথায় আমার সম্ভব যে আমি এসি ছাড়া আমি তাকে জায়গায় দিতে পারবো। সব জায়গায় কিন্তু এসি মানে ছাড়া করলে হবে না। কিছু কিছু জায়গা আছে যেখানে আমাকে স্পেসিফিক ভাবে সেখানে এয়ার কন্ডিশন রাখতেই হবে, সেটা না হলে হবে না। ঠিক আছে, যেখানে যেরকম সুযোগ আছে এইটাকে আমাকে আলাদাভাবে চিন্তা করে প্রত্যেকটা ব্যবহারকে চিন্তা করে সেই জায়গায় কি ধরনটা প্রয়োজন, কোন ধরনের ভেন্টিলেশন প্রয়োজন সেটাকে চিন্তা করে আমরা যদি ন্যাচারাল ভেন্টিলেশনকে মানে ম্যাক্সিমাইজ করতে পারি, তাহলে আমার পরিবেশের উপরে লোড কমে যাচ্ছে। এটা সাস্টেইনেবিলিটির ব্যাপারটা বাড়ছে। আমাদের পরিবেশ আমরা যেটা বলি যে আমাদের পরিবার, আমাদের সমাজ, রাষ্ট্র, এগুলোকে রক্ষা করতে হলে আমাদের আসলে যে কোনো কাজে আমাদের প্রকৃতিকে সাথে রাখতেই হবে এবং প্রকৃতিকে বাদ দিয়ে আসলে কোনো কাজই আমাদের এগিয়ে নেওয়া উচিত না বা সম্ভব না। স্যার, অনেক ধন্যবাদ জানাতে চাই, অনেক কিছু জানতে পারলাম আপনার মাধ্যমে আজকে স্থাপত্য শিল্প নিয়ে। অনেক অনেক কৃতজ্ঞতা, আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে।